রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন একটা চিত্র দেওয়া আছে, ABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে বলা রয়েছে যে এই চিত্রে ABC হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ B হলো 90 ডিগ্রি। এই যে কোণ B এটাই হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপর আমাদেরকে ক খ গ 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হয়েছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/13 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/13, তো সাইন থিটার মান কত? এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তার মান এখানে দেওয়া হয়েছে 5/13। আমাদেরকে বলছে সাইন থিটার মান বের করার জন্য। তো আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। আমরা এখানে লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/13। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর কস থিটা এই দুইটার মান কিন্তু সমান। কেন সমান? তার কারণ হলো একটা হচ্ছে থিটা কোণ, এই যে আমি কিন্তু এখানের মধ্যে কস থিটা দিয়েছি থিটা, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। দুইটা আলাদা আলাদা কোণ, একটা থিটা কোণ আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট পাবো 90 ডিগ্রি। যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে পূরক কোণ, একে অপরের পূরক কোণ। তো পূরক কোণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একটা শর্ত আর কি এখানে আমাদের সম্পর্ক রয়েছে। পূরক কোণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এবং কস থিটা এই দুইটার মান একই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে যেই মান আসবে কস থিটার ক্ষেত্রে সেই একই মান আসবে। আমরা যদি একটু বইয়ের মধ্যে তাকাই, এই যে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই যে কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে উপরে ত্রিভুজ আঁকা রয়েছে, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই থিটা কোণের আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত কস থিটার মান বের করি তাহলে বের হবে OM বাই OP, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এটা বের হবে। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার সাথে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত সাইন যুক্ত করি তাহলে তারও মান একই বের হবে, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে OM আর অতিভুজ হচ্ছে OP, OM বাই OP। তাহলে দেখা যাচ্ছে যে ওই ত্রিভুজের দিয়েও যদি আমরা বের করি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার বেলাতে যেই মান বের হয় ওই ত্রিভুজ থেকে কস থিটার মান যদি বের করি এই একই মান বের হয়। এই জন্যই বলা যায় যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা যে অঙ্কটা করতেছি এখানের মধ্যে আমরা কস থিটা ইকুয়াল টু 5/13 লিখলাম। কেন লিখলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যা, কস থিটা তা, পরস্পর সমান। তাহলে কস থিটা ইকুয়াল টু 5/13। এবার এই কস থিটা আমাদের কাজে লাগবে, অল্প সময়ের মধ্যেই কাজে লাগবে। আমাদেরকে কিসের মান বের করতে বলছে? সাইন থিটার মান। তো সাইন থিটার মান যে বের করতে বলছে আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা অঙ্ক করতে করতে এক পর্যায়ে করব কি, এই যে সাইনের উপরে যে স্কোয়ারটা আছে তাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তখন এটা শুধু সাইন হয়ে যাবে, শুধু সাইন থিটা মান বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটার মান 5/13, এখানে স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, 5কে স্কোয়ার করলে 25, 13কে স্কোয়ার করলে 169, 1 মাইনাস 25/169 ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাই 144 ডিভাইডেড বাই 169। এখন আমরা তো লিখছিলাম সাইন স্কোয়ার, কিন্তু আমার তো সাইন স্কোয়ার দরকার নাই, আমার তো শুধু সাইন দরকার। তাহলে স্কোয়ারটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে, একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 144 ডিভাইডেড বাই 169।
144কে রুট করলে 12 হয়, 169কে রুট করলে 13 হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 12/13। তাইলে সাইন থিটার মান নির্দিষ্ট করে আমরা বের করে ফেললাম। তাহলে আমাদেরকে বলছিল সাইন থিটার মান বের করো, আমরা বের করলাম 12/13। এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস √3। আমাদেরকে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করতে হবে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস √3। আমরা যেই কাজটা করবো, এখানে আমরা দেখতেছি বেশ কয়েকটা 4টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখতেছি, সাইন, কস, ট্যান, কট, 4টা ত্রিকোণমিতিক অনুপাত, এবং প্রত্যেকটার সাথে এ আছে। এ কস এ, সাইন এ, এখানে এই এ দ্বারা মূলত কোণকে নির্দেশ করা হচ্ছে। সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাত তার মান, এ কোণের সাপেক্ষে কস এই ত্রিকোণমিতিক অনুপাতের মান, তাহলে এ দ্বারা মূলত কোণকে বোঝানো হচ্ছে। তাহলে ত্রিভুজ এবিসি এখানে এ কোণ, এই যে এ কোণ, তাহলে এই এ কোণের এখানে আমরা বলতে পারি এই এ কোণের সাপেক্ষে এই যে এই যে এ কোণ, এ কোণ, এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতে যেটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কি এই কোণের সাপেক্ষে আমরা এটা নিয়ে কথা বলবো, কারণ এই কোণের কথাই সব জায়গাতে বলা হয়েছে। কস এ, সাইন এ, ট্যান এ, কট এ, সব জায়গাতে এ, তাহলে এই কোণটার কথা বলা হচ্ছে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা যেই কাজটা করব যে আমরা তো এখানে অতিভুজের মান দেখতেছি 2, আমরা এখানে লম্বর মান দেখতেছি √3, কিন্তু ভূমির মানটা আমরা জানি না। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমির মানটা বের করে ফেলবো। যখন ভূমির মান বের করে ফেললাম, তাহলে আমি ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ জানি, সবগুলো বাহুর মান আমরা জানি। তখন আমরা একের পর এক আমরা কস, কবরে ভূততি, ওই যে মজা করে আমরা শিখি কবরে ভূততি অর্থাৎ ভূমি অতিভুজ, কসের সূত্র অ্যাপ্লাই করব, সাইনের সূত্র অ্যাপ্লাই করব, ট্যান, কট এদের সূত্র অ্যাপ্লাই করে জাস্ট মানটা বসাই দিব। কস এ তার মান, সাইন এ তার মান, আমরা সবার মানগুলো বসাবো। মানগুলো বসানোর পরে ধারাবাহিকভাবে তাকে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হয়ে যাবে। একদম ইজি, শুধু অঙ্কটা একটু লম্বা হবে, অঙ্কটা একটু লম্বা হবে কারণ আমাকে 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। সাইন এ, কস এ, ট্যান এ, কট এ, 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে তাদেরকে বসিয়ে ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে ডান পক্ষের এই মানটা আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে আসি। আমাদের খ নাম্বার প্রশ্নের যে সমাধান, আমরা যেই কাজটা আমাদেরকে করতে হবে ধারাবাহিকভাবে, প্রথমে আমরা এই যে ত্রিভুজটা দেওয়া আছে আমরা আনুমানিক পেন্সিল দিয়ে আনুমানিক এরকম একটা চিত্র এঁকে ফেলবো। একদম ওই স্কেল দিয়ে মেপে মেপে আঁকার কোনো প্রয়োজন নেই। আনুমানিক একটা ত্রিভুজ আমরা পেন্সিল দিয়ে এঁকে ফেলবো, কারণ চিত্র আঁকতে গেলেই পেন্সিল ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই এবিসি ত্রিভুজটা খাতার মধ্যে এঁকে এই যে অঙ্কের পাশে আমরা এঁকে ফেললাম, বা আপনি একটু উপরে রাখতে পারেন, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব, এসির মান আছে, বিসির মান আছে, এবির মানটা আমরা বের করব। তাহলে সেই ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র আমরা জানি যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, ওই হিসাবে লিখলাম এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাদের উদ্দেশ্য তো এবির মান বের করা, তাহলে এবি স্কোয়ারকে একা রাখবো, বাকিদেরকে সরাই দিব। এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। জাস্ট মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি। আমরা এবির মান পেয়ে গিয়েছি, এবির মান হলো 1। এবির মান কত? 1। আচ্ছা, তাহলে এখন সবগুলো বাহুর মান আমরা জানি। আচ্ছা, আমাদের এই অঙ্ক করতে গিয়ে কোনটা যেন আমাদের বারে বারে লাগবে, কোনটা লাগবে? এই কোনটা আমাদের লাগবে, সাইন এ, কস এ, ট্যান এ, কট এ, এই যে এই কোনটা লাগবে। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা অতিভুজ। তো এই বাহুগুলো এখন আমরা ব্যবহার করে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মান বের করে ফেলবো। সাইন এ তার মানটা আমরা বের করব লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2 লিখে ফেললাম।
তারপরে কস এ ভূমি বাই অতিভুজ, তাইলে ভূমি বাই অতিভুজ 1/2, ট্যান এ লম্ব বাই ভূমি বিসি বাই এসি, বিসি বাই এসি। এখানে এসি হবে না, এটা হবে এবি, কারণ এটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি বিসি বাই এবি, তাহলে √3/1। হ্যাঁ, মান ঠিক পাবে প্রশ্ন একটু ঠিক করে দিলাম, এখন সমস্যা নাই। তাহলে ট্যান এ তার মান বের হয়ে গেল। এরপরে বাকি আছে কট এ। আমরা জানি কট এ কোনটা, ট্যান এ তার মান যত কট এর মানটা উল্টা, ট্যান এ তার মান যত কট এর মানটা উল্টা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কটের মান হবে 1/√3। আচ্ছা, কটের মান 1/√3। তাহলে সবগুলোর মান বের করা শেষ, এখন আমরা শুধু মানটা বসায় দিব। বাম পক্ষতে ছিল cos a ডিভাইডেড বাই 1 - tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 - cot a। মান বসান। cos a তার মান হাফ, tan a তার মান √3, sin a তার মান √3/2, cot a তার মান 1/√3। বাস, এখন আমরা একদম ওই যে সরল অঙ্কের মতো শুধু সামনের দিকে আগাবো, অঙ্ক করতে করতে যোগ বিয়োগ গুণ ভাগ যা করা দরকার করব। দেখেন এই যে 1/2 ডিভাইডেড বাই 1 - √3, যদি একটা ভাগ চিহ্নের উপরে যদি একটা ভগ্নাংশ থাকে, মানে টোটালটা একটা ভগ্নাংশ, এটা লব এটা হর, ওই লবের মধ্যে গিয়ে যদি আবার ভগ্নাংশ থাকে, তখন ওই ভগ্নাংশের লবটাকে উপরে রেখে হরটাকে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা একদম সহজ কথা। এই 1 হবে উপরে, এই 2 নেমে যাবে নিচে, 2 × 1 - √3। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এমনটা হয়, আসলে একটু দেখাই দিই। উপরে আছে হাফ, তারপরে ডিভাইডেড বাই 1 - √3, 1 - √3। এই যে উপরের হাফ তাকে আমরা লিখলাম, এই ভাগ চিহ্ন, ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যায়, তাহলে 1/1 - √3। বলবেন এটা কিভাবে উল্টাইলো? যে কোনো জিনিসের নিচে মনে মনে 1 থাকে, যে কোনো জিনিসের নিচে মনে মনে 1 থাকে, তাহলে 1 - √3 তার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা উল্টায় যাবে বলছি আমরা, তাহলে 1/1 - √3। তাহলে সেই ক্ষেত্রে পরের লাইনে যদি আমরা যাই, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 1/2 × 1 - √3। এই হচ্ছে আমাদের মানটা। তাহলে আমরা কি দেখলাম, সেটা হচ্ছে উপরে যেই ভগ্নাংশটা ছিল তার লবটা উপরে থাকলো, হরটা নিচে নেমে আসলো। তাহলে ব্যাখ্যাটা পুরোটা দিলাম। তো এখন একই রকমের কাজ। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে যাই। এই যে 1টা উপরে থাকলো, 2টা নিচে নেমে গেল, আর এখানের মধ্যে 1 - 1/√3। সবাই একটু সাবধানে সময় নিয়ে ক্যালকুলেশনটা করেন যাতে করে ভুল না হয়। আচ্ছা, 1 - 1/√3 এখানে একটু ক্যালকুলেশন করা যাবে। 1 থেকে 1 - √3 বিয়োগ করতে হবে। 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 এবং √3 তার লসাগু √3, 1 √3 এর মধ্যে √3 বার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে √3, মাইনাস √3 √3 এর মধ্যে একবার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে 1। আচ্ছা, পরবর্তী লাইনে যাই। এটা যা আছে তাই লিখলাম, প্লাস প্লাস লিখলাম। উপরের এই অংশটা আমরা লিখে ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। কথাটা বুঝছেন? উপরের অংশটা লিখলাম, ভাগকে উল্টায়া গুণ করলাম, ভাগের পরে যে আছে সেও উল্টায়া যাবে, তাহলে √3টা উপরে, √3 - 1 নিচে। ওকে, এবার আমরা তাহলে লিখি √3 আর √3 গুণ দিলে হবে 3, √3 এই যে মাঝখানে গুণ চিহ্ন, √3 × √3, তাহলে গুণ দিলে কি হবে? 3 হবে, কারণ √3 গুণ দেওয়া মানে √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে 3। আর নিচে হচ্ছে 2 × √3 - 1। তারপরে সামনের দিকে আগাই। এখন যে বিষয়টা, আমরা এই ব্র্যাকেটের ভিতরে আছে √3 - 1, এই ব্র্যাকেটের ভিতরে যদি আমরা √3 - 1 একটু সাজাই লিখতে পারি, একটু সাজাই লিখতে পারি, তাহলে আমাদের এটা একটু পরে লসাগু করতে সুবিধা হবে, অঙ্কটা সামনে আগাইতে সুবিধা হবে। তাহলে একটা কাজ করি, আমরা যদি এখানে একটা মাইনাস কমন নেই, সামনে সামনে একটা মাইনাস যদি নেই, জাস্ট সামনে একটা মাইনাস যদি নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি লিখলাম প্লাস √3, প্লাসে মাইনাসে মাইনাস হবে 1। তাহলে একটা মাইনাস কমন নিলে আমি এদেরকে সাজাইতে পারতেছি, মাইনাসে মাইনাসে প্লাস √3, প্লাসে মাইনাসে -1। তাহলে এখন দেখেন দুইটা কিন্তু একই রকমের হয়ে গেল। আমরা একটু নিয়ে অঙ্কটা সৌন্দর্যতার খাতিরে, এটা কোনো বাধ্যতামূলক না, সৌন্দর্যতার খাতিরে এই প্লাসেরটাকে আগে লিখলাম আর মাইনাসেরটাকে
পরে লিখলাম, আর কিচ্ছু করি নেই। 3/2 √3 - 1 মাইনাস, এই যে মাইনাস 1/2 × √3 - 1 লিখলাম। এরপরে পরবর্তী লাইনে যাই আমরা, সেটা হচ্ছে এখানের মধ্যে এসে আমরা এখন লসাগু করে দিলাম, হরগুলোর লসাগু। 2 × √3 - 1, 2 × √3 - 1 হরগুলোর লসাগু, এটাই হবে। এই হর লসাগুর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করেন, তাহলে যা আছে তাই। এই হর লসাগুর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করে, তাহলে যা আছে তাই। ক্যালকুলেশন করলে 2/2 √3 - 1, 2 2 কাটা যায়, তাহলে 1/√3 - 1 থাকে। এই যে 1/√3 - 1 থাকে, আমরা কিন্তু এখন আমাদের সেই ডান পক্ষ পাই নাই, এখন আমরা ডান পক্ষ পাই নাই। 1/√3 - 1 আমি শুধু ক্যালকুলেশন করেই যাচ্ছি। এখন আমি কিভাবে করে সামনে আগাইতে পারি? আমার অঙ্কতে কি দেওয়া আছে? প্রশ্নতে বলা আছে 1/2 × 1 + √3। কীভাবে করে এটা পাইতে পারি? চলেন, এখন আমরা নিরাশ হব না, আমরা অনেকটা একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, এটার রেজাল্ট পাওয়ার দ্বার প্রান্তে। 1/√3 - 1 আমরা করব কি, হরের মধ্যে যা আছে, এই যে হরের মধ্যে যা আছে √3 - 1 এটার অনুবন্ধী কি, যা আছে তাই, শুধু চিহ্নটা পাল্টাও। তাহলে মাইনাস আছে, তাহলে আমরা প্লাস নেব। তাহলে √3 - 1 তার অনুবন্ধী হবে √3 + 1। আমরা করব কি, √3 + 1 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। √3 + 1 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে উপরে √3 + 1 আর নিচে a - b, a + b, a² - b² এর সূত্র, a² - b²। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে উপরে লিখতে পারি আমরা 1 + √3 আর নিচে 3 - 1, 1 + √3 নিচে হচ্ছে 2। এখন দেখেন, এই যে 1 + √3 সামনে যদি একটা 1 আপনি লেখেন, 1 দিয়ে যদি গুণ করেন এটাই তো থাকে, অথবা লিখতে হবে কেন সামনে 1? যদি না লিখি, দেখেন আমি লিখলাম এখানের মধ্যে a/2। পরবর্তী লাইনে গিয়ে আমি যদি এই এটাকে পাশের দিকে সরিয়ে দিই, উপরে যে এ ছিল আমি তাকে পাশে সরিয়ে গুণ আকারে লিখলাম, তাহলে উপরে জায়গাটা ফাঁকা হয়ে গেল না? সেটা কি এরকম ফাঁকাই থাকবে? সেখানে হবে 1, কারণ এই 1 আর এই এ গুণ দিলে আবার সেই এই হবে, আগের অবস্থানে ফেরত যাবে, তাই তো? তাহলে একই কাজ আমাদের এই অঙ্কটার মধ্যে 1 + √3 / 2, 1 + √3 / 2। তাহলে আমি যদি পরের লাইনে গিয়ে 1 + √3 কে পাশে সরিয়ে দিই গুণ আকারে, তাহলে এখানে ফাঁকা হয়ে যায়, তাহলে উপরে 1। তাহলে 1/2 × 1 + √3 চলে আসছে, 1/2 × 1 + √3। তাহলে অবশেষে আমরা আমাদের সেই ডান পক্ষ খুঁজে পেলাম। তাহলে অঙ্ককে তার নিয়মে আমরা সামনের দিকে আগাইতে থাকব। যদি সঠিকভাবে আমরা সামনের দিকে আগাইতে পারি, তাহলে প্রশ্নে যা চায় তা আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, এখানের মধ্যে কিন্তু এখানে তেমন কিছু ছিল না, এটা জাস্ট একটা নর্মাল একটা ক্যালকুলেশন, তবে ঠান্ডা মাথায় করা লাগবে। ক্যালকুলেশন করার পরেই অটোমেটিক আমাদের সেই রেজাল্টটা চলে আসছে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে যেটা বলছিল, উদ্দীপকের আলোকে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক করতে করতে ডান পক্ষ চলে আসছে অঙ্কের মধ্যে। কিভাবে করছে অঙ্কটা? যেহেতু এখানে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলোর সাথে এ আছে, তাহলে আমরা এই এ কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আগে মান বের করেছি, sin a, cos a, tan a, cot a। মানগুলো বের করার পরে বসিয়ে দিয়ে সরল অঙ্কের মতো ক্যালকুলেশন করার পরে ডান পক্ষের মান আমাদের সামনে চলে আসছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে এটা অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আমরা এটা লিখে দিব যে অঙ্কটা প্রমাণিত। এবার আমরা যাব গ নাম্বার অঙ্ক, আমাদের এই সৃজনশীলের শেষ অঙ্কটা। গ নাম্বার অঙ্কে কি বলছে? গ নাম্বার অঙ্কে বলছে দেখাও যে sin x = cos 3y, sin x = cos 3y এই দুই পক্ষ সমান। একদিকে লেখা সাইন, আরেক দিকে লেখা কস। সাইনের সাথে এক্স আর কসের সাথে 3y। এই যে ছোট হাতের xy, এদেরকে জানি আমরা কোথায় দেখছি? ও যে ত্রিভুজের ভিতরে এই কোণের মান হলো x + y, এই কোণের মান হলো x - y। আমরা অঙ্কটা করতে গিয়ে ক্যালকুলেশন করে আলাদাভাবে শুধু x এর মান বের করব, আলাদাভাবে শুধু y এর মান বের করব। তো এরকম যখন আমরা আলাদাভাবে x এর মান, y এর মান বের করব, তখন সেই মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা
কমপ্লিট হয়ে যাবে। তো এখন চলেন আমরা অঙ্কটা করি। তাহলে আমরা গ নাম্বার অঙ্কের সমাধানে চলে আসলাম। এখানে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি হচ্ছে সমকোণ, আগেই বলা ছিল। তাহলে কোণ এ যেটা, কোণ এ তার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর কোণ সি যেটা তার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখন আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে এইটার সাপেক্ষে সাইনের মান আমরা বের করতেছি। কার মান? সাইন এ। এটার সাপেক্ষে আমরা সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতেছি। এটার সাপেক্ষে আমরা কস এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। যেহেতু আমার অঙ্কের মধ্যে সাইন এবং কস এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তাহলে আমি একটাকে ব্যবহার করে সাইন, আরেকটাকে ব্যবহার করে কস এদের মান বের করে ফেলতে পারি। এছাড়াও আরেকটা ব্যাখ্যা এখানে আছে, সেটা হচ্ছে আমাদের এই চিত্রটার মধ্যে, সবাই একটু খেয়াল করি, এই চিত্রটার মধ্যে দুইটা বাহুর মান আছে। এই যে বিসি বাহুর মান এবং এসি বাহুর মান, দুইটা বাহুর মান এখানের মধ্যে আছে। তো এই কোণটাকে যখন আমরা টার্গেট করি, সবাই একটু খেয়াল করি, এই কোণটাকে যখন আমরা টার্গেট করব, আমি একটু এই কোণটাকে একটু মুছে দিই। এই কোণটাকে যখন আমরা টার্গেট করি তখন এই বাহুর নাম লম্ব, আর এটা অতিভুজ, জানা বিষয়, সমকোণের বিপরীতে আছে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এ বির মান তো নাই, যদিও আমরা এ বির মান ক্ষতে বের করেছি, কিন্তু এখন গ নাম্বার অঙ্ক করতে এসে আমি উদ্দীপকের চিত্রটাই নিয়ে আসলাম, এ বিকে আর আনি নাই, দরকার পড়বে না তো এখানের মধ্যে, পড়লে ঠিকই আনতাম। তো এখন দেখেন লম্ব আছে, অতিভুজ আছে, লম্ব আর অতিভুজ এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজকে ব্যবহার করে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পারি? লম্ব এবং অতিভুজ, সেটি হচ্ছে সাইন। আমরা ওই যে মজা করে বলি না, সাগরে লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ দরকার পড়ে। তাহলে লম্ব আছে, অতিভুজ আছে, তাহলে আমরা এই কোণকে ব্যবহার করে সাইন ওই ত্রিকোণমিতিক অনুপাতের মানটা বের করে ফেলবো লম্ব বাই অতিভুজ ব্যবহার করে। তাহলে সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। এই এ এর জায়গায় তার এক্স্যাক্ট যেই মান এক্স প্লাস ওয়াই, এক্স্যাক্ট একদম নির্দিষ্ট করে তার মানটা এক্স প্লাস ওয়াই, আমরা এ এর পরিবর্তে সেটা বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই। আর বিসির মান হচ্ছে √3, এসির মান হচ্ছে 2। এখন দেখেন এই পাশে আছে সাইন, কিন্তু এই পাশে সাইন নাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই পাশেও সাইন আনার জন্য। কেন? আনতে পারলেই আমি কাটাকাটি করে ফেলতে পারবো, আনতে পারলে আমি কাটাকাটি করে ফেলতে পারবো। তাহলে আমি √3/2, সাইন কত ডিগ্রির মান? √3/2, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রি লিখলাম, √3/2 এর পরিবর্তে সাইন 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে সাইন বাদ। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। আমার কিন্তু উদ্দেশ্য শুধু এক্স এর মান বের করা, শুধু ওয়াই এর মান বের করা। আমি এখন করব কি, টেকনিক্যালি এক্স প্লাস ওয়াই তার মান বের করলাম, একটু পরে এক্স মাইনাস ওয়াই তার মান বের করব। এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমরা যে ওই যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের অঙ্ক সমাধান করতে গিয়ে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যেই পদ্ধতিগুলো শিখেছি সেগুলো ব্যবহার করে আমরা এক্স এবং ওয়াই আলাদা আলাদা মান বের করে ফেলতে পারবো। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, তাকে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে যাব এক্স মাইনাস ওয়াই এর কাছে। এক্স মাইনাস ওয়াই এর কাছে দেখেন এক্স মাইনাস ওয়াই এই যে কোণটা, অর্থাৎ সি, এই যে সি নামের যেই কোণটা, এই কোণের সাপেক্ষে এবার বাহুর নাম পরিবর্তন হয়ে যাবে। এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম হচ্ছে ভূমি, ঠিক আছে? এই কোণের সাপেক্ষে এই বাহুটা কি? ভূমি। আর এটা তো অতিভুজ, এটা ফিক্সড, কারণ সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। তো এখন দেখেন ভূমি আর অতিভুজ, ভূমি এবং অতিভুজ ব্যবহার করে কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পারি? সেটা হচ্ছে কস। কবরে ভূত অতি একটা শব্দ বলি আমরা, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ এই দুইটা বাহুকে আমরা ব্যবহার করতে পারি কসের বেলায়। তাহলে আমরা বলবো কস সি, কস সি। আচ্ছা ঠিক আছে, তাহলে কস সি ইকুয়াল টু বিসি বাই এসি। এবার আমরা সি এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই বসাইতে পারি, সি এর পরিবর্তে তার মানটাকে আরও নির্দিষ্ট করে বলতে পারি এক্স মাইনাস ওয়াই। তাহলে কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2। এদিকে কস আছে, ওইদিকে কস আনতে চাই, কস 30 ডিগ্রির মান √3/2, উভয় পক্ষ থেকে কস বাদ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা দুইটা মান পাইলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি।
এবার এই দুইটা মানকে এই যে 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে y বাদ যাবে, কারণ এক জায়গাতে y মাইনাস এক জায়গাতে y প্লাস, যোগ করেন দুইটাকে, যোগ করতে গিয়ে y বাদ, তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দিই, তাহলে y বাদ পড়ে যাবে 2x = 90 ডিগ্রি, x এর মান 45 ডিগ্রি। একদম সিম্পলভাবে আমাদের সামনে রেজাল্টটা চলে আসলো, x এর মান 45 ডিগ্রি নির্দিষ্ট করে পেয়ে গেছি। এই 45 ডিগ্রিকে যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, x এর মান যে 45 ডিগ্রি পাইলাম এখানে যদি বসাই দিই 45 ডিগ্রি পরের লাইনে গিয়ে এদিকে আসবে, মাইনাস হয়ে y এর মান বের হয়ে যাবে 15 ডিগ্রি। আমরা এটা লিখবো এখানের মধ্যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দিই, তাহলে y = 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ y এর মান 15 ডিগ্রি। আমরা x এর মানও পেয়ে গেলাম নির্দিষ্টভাবে, y এর মানও পেয়ে গেলাম নির্দিষ্টভাবে। এখন আমাদের অঙ্কের রেজাল্ট আমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে আমাদেরকে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও sin x = cos 3y, sin x = cos 3y। তাহলে x এর জায়গাতে আমরা 45 ডিগ্রি বসাই দিই, sin x, x এর জায়গায় 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রির মান 1/√2, এটা বাম পক্ষ। ডান পক্ষে ছিল cos 3y, y এর মান 15 ডিগ্রি, তাহলে 3 15 45, তাহলে cos 45 ডিগ্রি তার মান 1/√2। আমরা যে এতক্ষণ যাবৎ অঙ্কটা যে করলাম অবশেষে আমরা দেখতে পাইলাম sin x মানে হলো sin 45 ডিগ্রি আর cos 3y মানে হলো cos 45 ডিগ্রি, দুইটার মানই তো পরস্পর সমান, তাহলে এটাও দেখানো হয়ে গেল। তাহলে এই অঙ্কটা ছিল হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2024, আমরা ইজি ম্যাথ বই থেকে রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম। অঙ্কগুলো একদম সহজভাবে সুন্দর করে বিস্তারিতভাবে এখানে করা রয়েছে, কিউআর কোড দেওয়া রয়েছে যাতে করে স্টুডেন্ট বুঝতে না পারলে যেন কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটার সমাধানের ভিডিও সে দেখতে পারে, এতে করে তার অনেক উপকার হবে, সময় নষ্ট হবে না, ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করতে হবে না যে এই অঙ্কটা কোথায় পাবো না, এই অঙ্কটা পারতেছে না, বুঝতেছে না, কনফিউশন, পাশেই কিউআর কোড দেওয়া, স্ক্যান করলে ঠিক এই অঙ্কটার ভিডিওটা সামনে চলে আসবে, তার জন্য এটা অনেক উপকার হবে। তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।